গল্প পিয়নের আসরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্পের আসর। আজ শোনাবো শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুড়ি সিরিজ থেকে নেওয়া গল্প মদন তপাদারের বাক্স। আজ রইল অন্তিম পর্ব। শুরু করছি আজকের গল্প মদন তপাদারের বাক্স। সুধীর হাসি মুখে এই ছাদে এসে লাফ দিয়ে নেমে নিচু হয়ে গোবিন্দর পায়ের ধুলো নিল। গোবিন্দ ঝটিতি বাঁশ দুটো টেনে নিয়ে ছাদের একধারে শুইয়ে রেখে বললেন, সাবাস, সব চেঁচে পুছে এনেছো তো? সুধীর বলল, তা মশাই কম হবে না। গিনি আর সোনার বিস্কুটে 3-4 কেজি তো হবেই। গোবিন্দ বললেন, 5-7 কেজি হলে ভালো হতো হে। সোনা দানা তো জীবনে খুব বেশি ঘাঁটিনি মশাই। সোনার যে এত ওজন জানতাম না। যাগে বাপু, যা হয়েছে তাই হয়েছে। এবার এসো গিয়ে। আগে আপনার ভাগটা রেখে দিন, আধা আধি বখরা। গোবিন্দ ঘোষ আটকে উঠে বললেন, সর্বনাশ, ভাগ যোখের কথা উঠছে কেন? স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। এর মানে জানো? যার কর্ম তারে সাজে, অন্যের হাতে লাঠি বাজে। সুধীর হাঁ করে খানিক চেয়ে থেকে বলে, এই এত সব আমাকে দিয়ে দিচ্ছেন গোবিন্দবাবু, কিন্তু আপনি যে এত কষ্ট করলেন, মদত দিলেন, এর কি কোনো মজুরি নেই? পাগল নাকি? চোরের ধর্ম আর গেরস্তের ধর্ম আলাদা বাপু। তাহলে আসি আজ্ঞে, বলে সুধীর তাকে প্রণাম করে বিদায় নিল। গোবিন্দ ঘোষ এসে বিছানায় শুলেন। বুকটা আজ ভারী ঠান্ডা, মনটায় বেশ শান্তি পাচ্ছেন। সকাল বেলায় তার স্ত্রী বাসন্তী দেবী তাকে ঠেলে তুললেন, ওগো, ওঠো ওঠো, মন্টুরামের বাড়িতে নাকি কাল রাতে মস্ত চুরি হয়ে গিয়েছে। গোবিন্দ ঘোষ হাই তুলে ভারী আদুরে গলায় বললেন, ও তাই নাকি? হ্যাঁ, মন্টু বাবু দারোগা পুলিশ নিয়ে ওদের ছাদে উঠে আমাদের বাড়ির দিকে আঙুল দিয়ে কি যেন দেখাচ্ছেন। আঁতকে উঠে গোবিন্দ বললেন, আমাদের বাড়ির দিকে? হ্যাঁ, আমাদের বাড়ির দিকে দেখাচ্ছে কেন? তার আমি কি জানি। একটু আগে মন্টুরামের বাঘা কুকুরগুলো এসে আমাদের বারান্দা দরজা সব শুঁকছিল। তাদের কি রাগ, যেন ছিঁড়ে খায় আমাদের। ভাগ্যিস শিকলে বেঁধে এনেছিল। গোবিন্দ ঘোষ কাহিল গলায় বলেন, কুকুর কোন সাহসে আমার বাড়ি শুঁকতে আসে? এই তো পটলা, ও বাড়ি থেকে ঘুরে এসে বলল, কানাই দারোগা নাকি আমাদের বাড়িতেও আসবে। গোবিন্দ ঘোষ টপ করে উঠে বললেন, থলিটা দাও, বাজার সেরে আসি। বাসন্তী দেবী বললেন, ও মা, কালই তো বাজার করেছো, আজ আবার বাজার কিসের? বলতে গেলে এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় কাজ। এত সোনা সে জীবনে দেখেনি। তার উপর মদন তপাদারের বাক্সখানা, এটা থেকেও কিছু আয় হবে। সে এখন কত লাখ টাকার মালিক তা বুঝে উঠতে পারছিল না সুধীর গায়েন। এত টাকা নিয়ে কি করতে হয় তাও সে জানে না। তবে টাকা হলে শিখে নিতে দেরি হবে না। তার ইচ্ছে গরিব দুঃখে কেউ কিছু দেবে। তবে একটা আহাম্মকির কাজ হয়েছে। মন্টুরামের বাড়িতে ধরা পড়ে সে কবুল করে ফেলেছিল যে মদন তপাদারের বাক্স চুরি করতে সে ও বাড়িতে ঢুকেছে। সুতরাং এখন পুলিশ হন্যে হয়ে তাকে খুঁজবে। অতএব আজ রাতেই তাকে এই গাঁয়ের সীমানা পেরিয়ে অনেক তফাৎ হতে হবে। সুধীর একটু তাড়াতাড়ি হাঁটছিল, মনে আনন্দ, শিহরণ, উত্তেজনা। চারদিকটা সে যেন ভালো করে খেয়াল করতে পারছে না। চৌপথির ঠিক মাঝখানে মন্টুরামের দাদু স্বাধীনতা সংগ্রামী জয়রাম সিংহের একটা প্রমাণ সাইজের ব্রোঞ্জ মূর্তি শ্বেত পাথরের বেদির উপর দাঁড় করানো। সেই মূর্তিটা যখন পেরিয়ে যাচ্ছিল সুধীর, সেই সময় খুব সূক্ষ্ম একটা নড়াচড়া টের পেল সে। কিন্তু সতর্ক হওয়ার আগেই কালো মূর্তিটাই যেন লাফিয়ে নেমে এলো তার সামনে। কালো কাপড়ে ঢাকা মুখ,
লম্বা আর চওড়া মূর্তিটা। ভালো করে ঠাহর করার আগেই তার মাথায় কঠিন একটা জিনিস এসে লাগলো। কিছু বুঝে ওঠার সময় পেল না সে। চোখ অন্ধকার হয়ে গেল, মাথাটা ভোঁ ভোঁ করতে লাগলো। হঠাৎ সে গড়িয়ে পড়লো রাস্তায়। যখন জ্ঞান ফিরলো তখনও আলো ফোটেনি। সুধীর মাথাটা চেপে ধরে উঠে বসে খানিকক্ষণ তার কি হয়েছে বুঝবার চেষ্টা করলো। কপালের ডান দিকে একটা ঢিবলি আঙুলে টের পেল সে, আর অসহ্য যন্ত্রণা। একটু একটু করে ঘটনাটা মনে পড়ল তার। ব্রোঞ্জ মূর্তি তার উপর যে লাফিয়ে পড়েনি তাও বুঝতে পারল সে। মূর্তির সঙ্গে মিশ খেয়ে যে গা ঢাকা দিয়েছিল তাকেও সে বোধহয় বিলক্ষণ চেনে। কালোবাবু যে ভয়ঙ্কর লোক তাও তার অজানা ছিল না, কিন্তু লোকটা যে এত ধুরন্ধর তা আন্দাজ করতে পারেনি। সুধীর বুঝতে পারল চুরির মাল হাতছাড়া, সুটকেস হাওয়া, সে এখন পুনর্মূষিত। তার উপর ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে পুলিশ তেড়ে আসবে, সুতরাং সে উঠে পড়ল এবং জোর কদমে হেঁটে এবং খানিকটা ছুটে চৈতন্যপুরের সীমানা ডিঙিয়ে গেল। ভোরের বাস ধরে ঘন্টা দুয়েক বাদে এক্কেবারে পাথর পোঁতায় বাঁকা বাবার থেকে পৌঁছে হাঁপ ছাড়ল সে। ভোরের আলো ফুটে গিয়েছে, পাখি পক্ষী ডাকাডাকি করছে। বাঁকা বাবার থেকে আজ কোনো লোকজন নেই, বড্ড ফাঁকা। বাবা বোধহয় যোগনিদ্রা থেকে এখনো ওঠেননি। সুধীরের কোনো তাড়া নেই, মনটা বড্ড খারাপ। সে একটা পরিষ্কার গাছতলা বেছে নিয়ে তার তলায় গামছাটা বিছিয়ে শুয়ে পড়ল। সঙ্গে সঙ্গে ঘুম। ঘুম ভাঙল ঠিক দুপুর বেলায়। শরীরে জ্বর ভাব, পেটে খিদে, কণ্ঠায় তেষ্টা। ধীরে ধীরে চোখ মেলে খানিকটা চেয়ে দেখতে গিয়েই নজরে পড়ল শিয়রে সেই বুড়ো লোকটা বসে আছে। তাকে চোখ মেলতে দেখেই বলল, আহাম্মকির গুণগার দিতে হলো তো। একটা শ্বাস ফেলে উঠে কাছে ঠেস দিয়ে বসে সুধীর বলল, এখন আপনার বিশ্বাস হলো তো যে আমি মোটেই ভালো চোর নই? চুরি পর্যন্ত তো সব ঠিকঠাক ছিল হে, গন্ডগোল তো করলে পালানোর সময়। মাথা নেড়ে সুধীর বলে, চুরিটাও ঠিকঠাক হলো কোথায়? গোবিন্দবাবুই তো সুলুক সন্ধান বাতলে দিলেন। আমার কেরানি আর কতটুকু? যারা বড় চোর হয় ভাগ্যও তাদের সঙ্গে থাকে কিনা, গোবিন্দ ঘোষ তো নিমিত্ত মাত্র। দূর মশাই, ও কথায় আর ভবি ভুলবার নয়। তবে আপনি যে আমাকে ১,৫০০ টাকা দিয়েছিলেন তাতে আমার মেলা উপকার হয়েছে। খেটে পিটে টাকাটা একদিন শোধ দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর চোরের ওপর যে বাটপাড়ি করলো তাকে কি ছেড়ে দেবে? সুধীর একটা শ্বাস ফেলে বলল, কালুবাবুকে আপনি চেনেন না, চিনলে ও কথা বলতেন না। ৭-৮টা খুন ছাড়া অনেক ডাকাতির কেসও আছে ওর নামে। তাগড়াই চেহারা, কোমরে ২-৩টে পিস্তল, ছোরা, এইসব থাকে সব সময়। বাড়িঘর কোথায় কেউ জানে না। হঠাৎ উদয় হন, তারপর কোথায় হাওয়া হয়ে যান। ওরকম লোকের সঙ্গে আমাদের কি পাল্লা দেওয়া চলে? তুমি যে বড্ড লাতন হয়ে পড়েছো হে। হবার কথাই কি না, মাথা টনটন করছে, অত সোনাদানা হাত ছাড়া, পিছনে পুলিশ তাড়া করে আসছে। আমার অবস্থায় যদি আপনি পড়তেন তবে বুঝতেন। বুড়ো লোকটা মাথা নেড়ে সায় দিয়ে বলল, তা বটে, তোমার অবস্থাটা এখন অত সুবিধের নয়। সুধীর কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ বলল, একটা কথা বলবেন মশাই? আমি যে এখানে আছি সেই সন্ধান আপনাকে কে দিল? সন্ধান? সন্ধান আর কে দেবে? প্রাতঃভ্রমণে বেরিয়ে হাঁটতে হাঁটতে এখানে এসে দেখি তুমি গাছতলায় শুয়ে আছো। মশাই, এখন কম করেও বেলা ১২টা বাজে। এই সময় কি কেউ প্রাতঃভ্রমণে বেরোয়? ও, তাও তো বটে, বেশ বেলা হয়ে গিয়েছে দেখছি। তাহলে চলো ওঠা যাক। আমার যাওয়ার যে কোনো জায়গা নেই মশাই। কিছুদিন এখন গা ঢাকা দিয়ে এই বাঁকা বাবার থেকেই পড়ে থাকতে হবে।
বাঁকা বাবার আশ্রম সেটা কোথায় বলো তো? কেন? ওই যে কুঁড়েঘর দেখা যাচ্ছে, বাবা ওখানেই থাকেন। সামনে যে মাটির বেদি দেখছেন, ওখানে বসেই ভক্তদের দেখা দেন। ওই যে বাঁকা মহারাজের ঠেক বুঝি? বাহ, বাহ, বেশ ভালো ব্যবস্থা তো। কানাই দারোগাও সেদিন বলছিলেন বটে যে পাথর পোতায় বাঁকা মহারাজের আশ্রমে গেলে ভারী শান্তি পাওয়া যায়। আর মন্টুরাম তো তার মেয়ের হাঁপানির ওষুধ নিতে প্রায় চলে আসেন গাড়ি চালিয়ে। সুধীর টপ করে উঠে পড়ে বলল, জানি আপনি মিছে কথা কইছেন, তবু আপনার মিথ্যে কথাটাকে সত্যি না বলে ধরার উপায় আমার নেই। চলুন, কোথায় যেতে হবে? বুড়ো মানুষটা হাত তুলে বলে, রোসো বাপু, রোসো, তাড়াহুড়োর কিচ্ছু নেই। এই তোমার বাঁকা মহারাজের আশ্রমে কোনো লোকজন দেখা যাচ্ছে না? সুধীর একটু অবাক হয়ে বলে, তাই তো, কাল সকালে মেলা লোকজন ছিল। গতকালই তো এসে বাবার আশীর্বাদ নিয়ে তবে মন্টুরামের বাড়িতে চুরি করতে গিয়েছি। দেখা গেল বাঁকা মহারাজের ঠিক এক্কেবারে ফাঁকা। কুঁড়ে ঘরখানায় কোনো তৈজসপত্র, লোটা কম্বল বা আর কিছুই নেই। তোমার বাঁকা মহারাজ কি যোগ বলে অদৃশ্য হয়ে গেলেন নাকি হে সুধীর? আগে ঠিক বুঝে উঠতে পারছি না। চারদিকটা ঘুরে দেখতে দেখতে বুড়ো মানুষটা বলল, যোগ বলে অদৃশ্য হওয়ার চেয়ে মোটর বাইকে অদৃশ্য হওয়া ঢের সোজা। মাটির ওপর এই মোটর বাইকের চাকার দাগ দেখতে পাচ্ছ তো? চারদিকটা দেখতে দেখতে বুড়ো মানুষটা খুব আনমনে বলল, বাপু হে, পাথর পোতা নামটা শুনলে তোমার কিছু মনে পড়ে না? না, শুধু জানি এ হলো বাঁকা বাবার ঠেক। চোরেদের স্মৃতিশক্তি তো খুব ভালো হবার কথা। একবার যা দেখে, একবার যা শোনে, তা সহজে ভোলে না। কি বলো হে? হঠাৎ সুধীর থমকে দাঁড়ালো, তারপর বলল, হ্যাঁ হ্যাঁ, পাথর পোতা, হ্যাঁ গ্রাম মনে পড়ছে। ঠিক ধরেছ, কিন্তু তাতে কি যায় আসে বলুন? তা তো ঠিকই, কি আর যায় আসে। তবে কি জানো, মদন তপাদারের একটা ছোট ছেলে ছিল, নাম হিরু তপাদার। সুধীর মাথা নেড়ে বলল, হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে ছেলের কথা বলে খুব দুঃখ করতেন। মা মরা ছেলে। সেই ছেলেটার খোঁজ খবর করতে তোমার ইচ্ছে যায়নি? মাথা নেড়ে সুধীর বলল, আগে না, খোঁজ নিয়ে কি করব বলুন, আমার নিজেরই পেট চলে না। সেই ছেলের কোন উপকারে আসতে পারতাম। তবে মাঝে মাঝে মনে যে পড়তো না, তা নয়। মদনবাবুর মৃত্যুর জন্য আমিও তো খানিকটা দায়ী। বাপু সুধীর, যা মনে হচ্ছে তোমার বাঁকা মহারাজ আর সহজে এখানে উদয় হবেন না। তিনি অস্তেই গিয়েছেন। চলো যাওয়া যাক। আজ মধ্যরাতে হরিশ্চন্দ্রের পিসিমাগণের আবির্ভাব ঘটল, একটু অন্য স্টাইলে। কানা পিসি ছাদের দিক থেকে বাতাসের অদৃশ্য সিঁড়ি বেয়ে ধাপে ধাপে নামলেন। খোড়া পিসি যেন বাতাসের দরজা ঠেলে ঢুকলেন। কুঁজো পিসি যেন সুড়ঙ্গ পথ ধরে পাতাল থেকে উঠে এলেন। হরিশ্চন্দ্র একটু হকচকিয়ে গিয়েছিলেন। তাড়াতাড়ি উঠে বসে বললেন, পিসিমাগণ, আজ সব ভিন্ন ভিন্ন হয়ে উদয় কেন? কানা পিসি বলে, আর বলিস না বাছা, প্রাণের ভয় কার নেই বল। ওই মুখ পোড়া নাদু মালাকার গতকাল সন্ধেবেলা তিনতলার চিলেকোঠায় আমরা যখন চুল আঁচড়াচ্ছি, তখন হাঁড়ি নিয়ে হামলে পড়েছিল। ধরে ফেলে আর কি, কি আস্পর্ধা বলতো। আমরা তো আর হ্যাতানাতা মানুষ নই রে বাপু, স্বয়ং রাজা ধীরাজের পিসি। শিঙি মাগুর মাছ তো নই যে হাঁড়িতে পুরে জিইয়ে রাখবে। উদ্বিগ্ন হয়ে হরিশ্চন্দ্র জিজ্ঞেস করলেন, তা আপনারা কি করলেন? খোড়া পিসি বলে, সেই তো বাছা, কি বিপদে যে পড়েছি। তিনজন বুদ্ধি করে আয়নায় ঢুকে পড়েছিলুম বলে বাঁচোয়া। হরিশ্চন্দ্র ভ্রু কুঁচকে বললেন, আয়না? আয়নায় কি ঢোকা যায়? কিন্তু দিব্যি ঢুকে গেলুম যে। নাদু কপাল চাপড়াতে চাপড়াতে চলে গেল। আর আয়নাটা? সে আছে। কিরকম আয়না পিসিমাগণ? আমি যতদূর শুনেছি, আয়নায় ভূত প্রেতের ছায়া পড়ে না। কানা পিসি বলে,
তা ঠিকই শুনেছিস বাপু। এই অবস্থা হওয়ার পর থেকে চেহারার যে কি ছিঁড়ি হয়েছে তা দেখার জন্য মনটা বড় আঁকুপাকু করতো। কিন্তু এমনই পোড়া কপাল যে রাজবাড়ির কোনো আয়নাতেই আমাদের ছায়া পড়তো না। তাই মনে বড় দুঃখ ছিল। তারপর একদিন তোষাখানার তাকে এই আয়নাটা পেলুম। দিব্যি আয়না। দেখলুম তাতে আমাদের বেশ ছায়া পড়ছে। তা বাপু, মুখের ছিঁড়ি যাই হোক, দেখতে কার না ইচ্ছে করে বল? এই আয়নাটা হয়ে পর্যন্ত আমাদের একটা দুঃখ তো ঘুচেছে। এখন এই বজ্জাত নাদু মালাকারের একটা ব্যবস্থা কর বাবা। কবে ধরে তিনজনকেই হাঁড়িতে পড়ে সেই ভয়ে আমরা এখন ভিন্ন ভিন্ন থাকছি। হরিশ্চন্দ্র ভাবিত হয়ে বললেন, হুম, খুবই দুশ্চিন্তার কথা পিসিমাগণ। আমি এখন বুড়ো হয়েছি, দৌড়ঝাঁপ করতে পারি না, ঢাল তলোয়ার তুলতে পারি না, চারদিকে চোখ রাখতে পারি না। কুজো পিসি ঝংকার দিয়ে বলে, আ মোলোলা, রাজার ছেলে আবার ওসব কবে করেছে? তোর পাইক বরকন্দাজ দিয়ে মুখ পোড়াটাকে পিছ মোড়া করে বেঁধে ঘা কতক দে না। এই নে বাবা, আরো 10খানা গিনি রেখে যাচ্ছি, ভালো মন্দ খাস। সকালে উঠেই বিছানায় 10খানা গিনি পেলেন হরিশ্চন্দ্র। পিসিমাদের হাত ক্রমেই দরাজ হচ্ছে। বলতেই হবে যে নাদু মালাকার বেশ উপকারী লোক। তার কারণেই পিসিমাগণ কৃপণের ধন একটু একটু করে ছাড়ছেন। বেঁচে থাকো বাবা নাদু মালাকার। দোতলা থেকে তিনতলার ছাদে ওঠার সিঁড়ি বছর 10 আগে অনেকটা ভেঙে পড়ে গিয়েছিল। কয়েকটা ধাপ আছে, আবার কয়েক ধাপ নেই, আবার কয়েক ধাপ আছে, এই রকম আর কি। সিঁড়ি বেয়ে ওঠার চেষ্টা অতীব বিপজ্জনক। তাই হরিশ্চন্দ্র সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে কি করে যে 3 তলায় ওঠা যায় তার উপায় ভাবছিলেন। এমন সময় পিছন থেকে খুব বিনয়ের সঙ্গে কেউ বলল, ভাঙা সিঁড়ি দিয়ে সিঁড়ি ভাঙা কি উচিত কাজ হবে মহারাজ? গলাটা খুবই চেনা চেনা লাগলো হরিশ্চন্দ্রের। কিন্তু পিছন ফিরে যাকে দেখলেন তিনি সাদা দাড়ি গোপওয়ালা একজন বুড়ো মানুষ। হরিশ্চন্দ্র চিন্তিত ভাবে লোকটার দিকে চেয়ে বললেন, সিঁড়ি ভাঙতে যখন ভাঙা সিঁড়ি ছাড়া আর অন্য কোনো উপায় নেই, তখন সিঁড়ি না ভেঙে আর কি করা যাবে? সেক্ষেত্রে ভাঙা সিঁড়ি যদি আরো ভেঙে পড়ে, তাহলে যে উদ্দেশ্যে সিঁড়ি ভাঙা তা যে ব্যর্থ হয়ে যাবে রাজামশাই। সিঁড়ি ভেঙে ওপরে উঠতে চাইলেই তো হবে না। সিঁড়ি ভেঙে পড়লে যে ওপরে ওঠার বদলে নিচে নেমে আসতে হবে। আর সিঁড়ি ভাঙার সঙ্গে হাত পা ভাঙাও বিচিত্র নয়। হরিশ্চন্দ্র একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, হ্যাঁ, ভাঙা সিঁড়ি দিয়ে সিঁড়ি ভাঙা বেশ বিপজ্জনক কাজ। বুড়ো লোকটা বলল, চিন্তা করবেন না মহারাজ, ভাঙা সিঁড়ি দিয়ে সিঁড়ি ভাঙার লোক হাতেই রয়েছে। সে সিঁড়ি না ভেঙে সিঁড়ি ভাঙতে পারে। তার মানে কি? সে সিঁড়ি ভাঙবে, কিন্তু সিঁড়িও ভেঙে পড়বে? যে আজ্ঞে, ভাঙা ভাঙা সিঁড়ি দিয়ে সিঁড়িও ভেঙে ভেঙে ওঠা নামা যায়, তবে তার জন্য ওস্তাদ সিঁড়ি ভাঙিয়ে চাই। কিন্তু তাকে দিয়ে সিঁড়ি ভাঙানোর উদ্দেশ্য কি মহারাজ? হরিশ্চন্দ্র আমতা আমতা করে বললেন, উদ্দেশ্যটা তেমন কিছু নয়। 3 তলার চিলেকোঠায় একটা হাত আয়না পড়ে আছে, সেটা নামিয়ে আনতে হবে। এ কথায় বুড়ো মানুষটার চোখ দুটো যেন পটাং করে গোল হয়ে গেল। লোকটা ভারী উত্তেজিত হয়ে বলল, আয়না মহারাজ, আয়না? ঠিক শুনছি তো? হ্যাঁ মশাই, সামান্য একটা আয়না। সামান্য আয়না মহারাজ? পৃথিবীর কোনো আয়নাকেই আমাদের সামান্য বলে মনে করা উচিত নয়। আয়না খুবই গুরুতর জিনিস। হরিশ্চন্দ্র লোকটার দিকে খুব টাহাওর করে চেয়ে নিয়ে বললেন, মশাই, গলাটা চেনা চেনা ঠেকছে, কিন্তু মুখটা চেনা লাগছে না তো। বুড়ো মানুষটা বলল, গলা যখন ধরা পড়েছে মুখও পড়বে মহারাজ। এই বলে লোকটা পিছু ফিরে ডাকলো, এসো হে সুধীর। থামের আড়াল থেকে একটা বেঁটে খাটো লোক বেরিয়ে এসে হরিশ্চন্দ্রকে সাষ্টাঙ্গে প্রণাম করে সামনে মাথা নিচু করে দাঁড়ালো। হরিশ্চন্দ্র একটু অবাক হয়ে বললেন, এই লোকটি কে? বুড়ো মানুষটি বলল, এ একজন চোর মহারাজ, এর নাম সুধীর গায়েন।
হরিশ্চন্দ্রের একগাল মাছি থতমত খেয়ে বললেন, চোর? ঠিক শুনলাম তো, চোর বললেন নাকি? ঠিকই শুনেছেন, সুধীর একজন বেশ পাকা চোর। চোরদের আপনি খুব একটা অপছন্দ করেন না তো? হরিশ্চন্দ্র একটু ভাবিত হয়ে বললেন, তা চোরই বা খারাপ কি? ঠিক মতো ভেবে দেখলে আগেকার রাজা জমিদাররাও তো আসলে চোর ডাকাতই ছিলেন। অন্যের রাজ্য লুটপাট করতেন, রাজকন্যাদের হরণ করতেন। না বাপু, আমি চোরদের তেমন অপছন্দ করি না। আমার ঠাকুরদার তো একজন মাইনে করা চোর ছিল, তার নাম গোপাল গায়েন। সুধীর আর একবার হরিশ্চন্দ্রকে সাষ্টাঙ্গে প্রণাম করে বলল, আগে তিনি আমার বাবার শ্রদ্ধেয় ঠাকুরদা। হরিশ্চন্দ্র খুশি হয়ে বললেন, তাহলে তো তুমি বংশানুক্রমিক চোর, চুরি তো তোমার রক্তে হে। মলিন মুখে মাথা নেড়ে সুধীর গায়েন বলে, না মহারাজ, আমাকে কুলাঙ্গার বললে অত্যুক্তি হয় না। কোনো কাজে শেষ রক্ষা করতে পারি না। এই তো কাল রাতেই মন্টুরাম সিংহের বাড়ি থেকে অনেক কসরত করে মদন তপাদারের বাক্সটা বের করে আনলাম, কিন্তু শেষ রক্ষে হলো কই? চৌপথের মোড়ে একটা ষণ্ডা মাথায় ডান্ডা মেরে নিয়ে চলে গেল। হরিশ্চন্দ্র একটু আঁতকে উঠে বললেন, সর্বনাশ, সেই লকেট খানাও হাতছাড়া হয়েছে নাকি? বুড়ো মানুষটি বলে, যে আজ্ঞে, তবে কিনা শুধু লকেটে কোনো কাজ হবে না, সঙ্গে আয়নাখানাও চাই। লকেট আর আয়নার সম্পর্ক কেমন জানেন? এই যেমন সজনে ডাঁটার সঙ্গে কুমড়ো, নিমের সঙ্গে বেগুন, পোস্তর সঙ্গে আলু। সুতরাং লকেটওয়ালা আয়নার খোঁজে এলো বলে। হরিশ্চন্দ্র একটু শঙ্কিত হয়ে বললেন, সেটা কি ভালো হবে বাপু? সে তো আর লোক ভালো নয়। বুড়ো মানুষটি দুঃখের সঙ্গে বলে, ভালো লোক বড় কমে যাচ্ছে মহারাজ। তাহলে উপায়? উপায় আপনার হাতে মহারাজ। আপনার গুজগুজ আর ফিসফাসদের সঙ্গে একটু কথা কয়ে দেখুন। হরিশ্চন্দ্র একটু অবাক হয়ে বলেন, গুজগুজ আর ফিসফাস? ওহে, দাড়ি গোপের আড়ালে ওটা কি হিরু তপাদার নাকি তুমি? যে আজ্ঞে। হিরু তার দাড়ি গোঁফ পরচুলা খুলে ফেলে হরিশ্চন্দ্রকে একটা প্রণাম করে বলল, মহারাজ, সত্যি কি আয়নার সন্ধান পাওয়া গিয়েছে? হরিশ্চন্দ্র চিন্তিত মুখে বললেন, গুজগুজ আর ফিসফাস শুনে তাই তো মনে হয়, দেখাই যাক। সুধীর ভাঙা সিঁড়িটা একবার দেখে নিয়ে টক করে কয়েকটা ধাপ তরতর করে উঠে মস্ত ফাঁকটার কাছে পৌঁছে রেলিং এর উপর উঠে দিব্যি প্রথম চাতালটায় পৌঁছে গেল। তারপর পরের ধাপগুলো উঠবার মুখেই হঠাৎ ছাদের দিক থেকে সাঁই করে একটা আদলা ইট নেমে এলো তার দিকে। বাপরে বলে দুপা পিছিয়ে এলো সুধীর। মহারাজ, ছাদ থেকে কে যেন ঢিল ছুটছে। মহারাজ উদ্বিগ্ন হয়ে বললেন, বটে? সুধীর ডিঙি মেরে ছাদের দিকটা দেখবার চেষ্টা করছিল। অমনি আরো চার পাঁচটা বড় বড় ঢিল দমাদম এসে পড়তে লাগলো সুধীরের আশপাশে। একটা ঢিল তার হাঁটুতেও লাগলো। সুধীর পট করে রেলিং বেয়ে নেমে এসে হাঁটু চেপে বসে পড়ে বলল, মহারাজ, দেখলেন তো আমি শেষ রক্ষা করতে পারি না। আমার ভবিষ্যৎ যে অন্ধকার তা আমি বেশ জানি। শেষ পর্যন্ত বটতলায় তেলে ভাজার দোকান দেওয়া ছাড়া আমার আর গতি নেই। হিরু অবাক হয়ে বলে, কিন্তু ছাদ থেকে ঢিলটা ছুটছে কে মহারাজ? ছাদে তো কেউ থাকে না। হরিশ্চন্দ্র সখেদে বললেন, এ বাড়িতে যে কে থাকে আর কে থাকে না তা আমি আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না বাপু। তবে আজকের মতো রণে ভঙ্গ দাও তোমরা। গুজগুজ আর ফিসফাসকে একটু ঠান্ডা করে না নিলে কাজ আদায় করা শক্ত হবে। তারা বড় রেগে আছেন। যে আগে মহারাজ। মাঝরাতে ঘুম ভাঙা আর তারপর নানা কিম্ভূত ব্যাপার দেখা হরিশ্চন্দ্রের একরকম অভ্যেস হয়ে গিয়েছে। সুতরাং তিনি মনে মনে একরকম তৈরিই থাকেন। কিন্তু আজ রাত 1:30টার সময় যা ঘটলো তার জন্য মোটেই প্রস্তুত ছিলেন না তিনি। বেশ ফুরফুরে ঘুম হচ্ছিল তার। হঠাৎ মাথায় একটা ঠান্ডা আর শক্ত জিনিস এসে ঠেকলো। চটকাটা ভেঙে দেখেন তার সামনে কালো কাপড়ে মুখ ঢাকা একটা লোক
তার মাথায় একটা পিস্তল ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। হরিশ্চন্দ্র তো কেঁপে কেঁপে অস্থির। কোনো ক্রমে বললেন, কে তুমি? কে তুমি? কি চাও বাপু? আয়নাটা। আয়না? তাই এ বাড়িতে আয়নার অভাব কি? নিয়ে গেলেই তো হয়। চালাকি করবেন না, ঠুকে দেব। কথা না বাড়িয়ে আয়নাটা দিয়ে দিন। আমি জানি মদন তপাদারের আয়না আপনার কাছে। ঠিক এই সময় কানা, খোঁড়া আর কুজো পিসি বেশ হেলে দুলে হাসি হাসি মুখ করে ঢুকে দিব্যি পাশাপাশি দাঁড়িয়ে গেল। কানা পিসি আহ্লাদের গলায় বললে, দেখলি তো হরি, ধর্মের কল বাতাসে নড়ে কিনা। একটা নিঘিন্নের চোরকে আমাদের সাধের আয়নাটা চুরি করতে লাগালি? হ্যাঁ, তোর পাপের ভয় নেই? কি সাপ সাপান্ত গেরাচ্ছি করিস না? এখন এই মিনসে যদি তোর বুকে গুলি ঠুসে দেয়, তাহলে তো তোর পাপের শাস্তি হবে নাকি? খোড়া পিসি বলে, ওরে, তোর পিসিরা কি ভেসে এসেছে? তাদের একটু স্বাদ আহ্লাদ থাকতে নেই? রোজ পাউডার মাখছি না, পমেটম ঘষছি না, শুধু মাঝে মধ্যে আয়নায় একটু মুখ দেখা, বলে তাও তোর সইল না? পুজো পিসি ফট করে একটা শ্বাস ছেড়ে বলে, এই যে তোকে সোনা দানা বের করে দিচ্ছি, ভালো মন্দ খেতে বলছি, তার খোঁজ খবর রাখছি, বাবা বাছা বলছি, এর কি কোনো দাম নেই রে হরি? বলি রক্তের সম্পর্কটাও কি মানতে নেই? এই মরা খেকো গুন্ডাটার হাতে যদি মরিস, তাহলে তো তোর কি গতি হবে বলতো? লোকটা তার কপালে পিস্তলের নলের একটা জোর খোঁচা দিয়ে বলে, এই যে রাজামশাই, শুনতে পাচ্ছেন? হরিশ্চন্দ্র কোঁকিয়ে উঠে বললেন, শুনেছি বাপু, শুনেছি। একটু রোসো। বুড়ো বয়সে নড়াচড়া করতেও তো সময় লাগে বাপু। হাড়ের জোরে জোরে ব্যথা, আধি ব্যাধিরও কি শেষ আছে? আমার হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি করুন। কানাপিসি বলল, দে না, বন্দুকের ঘোড়াটা টিপে বুঝুক মজা। খোঁড়া পিসি বলে, মিনসেটা যেন কি মেদা মারা। কুঁজো পিসি বলল, আজকালকার গুন্ডাগুলোও তেমনি হাদা গঙ্গারাম। হরিশ্চন্দ্র কনুয়ে ভর দিয়ে উঠতে গিয়েই অম্বুরি তামাকের গন্ধটা পেলেন। দেখলেন মহিমচন্দ্র চেয়ারে বসা। রক্তচক্ষুতে লোকটার দিকে চেয়ে বাঘা গর্জনে বললেন, বেয়াদবটা কে রে হরি? হরিশ্চন্দ্র মিনমিন করে বলেন, তাকে আর চিনি? ধরে দুটো রদ্দা দে না। তোকে যে ছেলেবেলায় মাইনে করা কুস্তিগির রেখে কুস্তি শিখিয়েছিলুম, তা কি ভুলে গেলি? ঠিক এই সময় আরো এক লম্বা চওড়া রাজকীয় পুরুষ ঘরে ঢুকে ভ্রু কুঁচকে বললেন, এত আস্পর্ধা! আমার বংশধরের গায়ে হাত! ওরে ও হরি, ওটা 300 বছরের পুরনো খাট, ওর বাজুতে অস্ত্র লুকোনো আছে। উপরের পিতলের লোহার বলটা এক ম্যাচ ঘুরিয়ে টেনে তুললেই অস্ত্র বেরোবে। হরিশ্চন্দ্র চিনলেন, ইনি তার এক পূর্বপুরুষ প্রতাপচন্দ্র। এর ছবি দরবারে ঝোলানো আছে। হরিশ্চন্দ্র বাজুর পিতলের বলটা আঁকড়ে ধরে উঠলেন এবং উঠবার সময় সেটাতে পেঁচটাও মারলেন। সঙ্গে সঙ্গে বলটা খট শব্দ করে একটু আলগা হয়ে গেল বলে টের পেলেন হরিশ্চন্দ্র। দাঁড়িয়েই লহমাও দেরি না করে টান দিতেই একটা লম্বা দোধার তরোয়াল লকলক করে উঠে এলো হাতে। এখনো যে তার এত তৎপরতা আছে তা জানাই ছিল না হরিশ্চন্দ্রের। আর লোকটাও বোধহয় হঠাৎ একটা তরোয়ালের আবির্ভাব দেখে একটু থতমত খেয়ে গিয়েছিল। সে নড়বার সময়ও পেল না। হরিশ্চন্দ্রের চালানো তরোয়াল বিদ্যুতের মতো 98 বেগে গিয়ে লোকটার কবজিতে বসে গেল। পিস্তলটা ছিটকে গেল হাত থেকে, ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো। লোকটা বাপরে বলে একটা আর্তনাদ করে কবজি চেপে ধরে মেঝে বসে পড়ল। প্রতাপচন্দ্র হুকুম দিলেন, গলাটা কেটে ফেল, ফেল কেটে। হরিশ্চন্দ্র ততটা করলেন না, তবে ঘরের কোণ থেকে তার মোটা লাঠিটা এনে লোকটার মাথায় জোর এক ঘা বসিয়ে দিলেন। লোকটা অজ্ঞান হয়ে পড়ে গেল। হরিশ্চন্দ্র এবার তার পিসিমাদের দিকে চেয়ে রোষ কষায়িত লোচনে বললেন, পিসি হয়ে ভাইপোর সঙ্গে এই রকম ব্যবহার? দাঁড়াও, কালই নাদুমালাকারকে
ডাকিয়ে আনাচ্ছি। তিন পিসি ভারী জড়সড় হয়ে ঘরের কোণে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছিল। কানা পিসি শুকনো মুখে বলল, তার করতে হবে না বাছা, তোর জিনিস দিয়ে দিচ্ছি। বলেই পিসিরা উধাও হলো বটে, কিন্তু একটু পরেই হরিশ্চন্দ্রের বিছানার উপর আয়নাটা এসে চুপ করে পড়ল। ডাকাডাকিতে রাখো হরি এলো, মুখ খোদা এলো, নগেন এলো, তার পিছু পিছু এলো হিরু তপাদার আর সুধীর গায়েন। সকলেরই চক্ষু চড়ক গাছ। মহারাজ, করেছেন কি? একা হাতে এরকম একটা গুন্ডাকে ঘায়েল করেছেন? হরিশ্চন্দ্র বললেন, ওরে বাপু, রাজার রক্তটা তো এখনো শরীরে আছে নাকি? কালো কাপড়ে মুখ ঢাকা লোকটার দিকে চেয়েই সুধীর চেঁচিয়ে উঠল, এ তো কালো বাবু। হিরু বলল, শুধু কালো বাবুই নন, এর আরো একটা পরিচয় আছে, সেই ঘোমটা সরালেই বোঝা যাবে। ঘোমটা সরাতেই কালো দাড়ি গোঁফে ঢাকা একটি মুখ বেরিয়ে পড়ল, আর তাই দেখে সুধীর ডুকরে উঠল, এই যে বাঁকা মহারাজ। হিরু বলে, এর ৩ নম্বর পরিচয় হলো, নাম খগেন নন্দী। আমার বাবার কাছে ছোকরা বয়সে ম্যাজিক শিখতে আসতো, সম্ভবত তখনই আয়নার কথাটা জেনে যায়। মহারাজ, বলেছিলুম কি না, আয়নার খোঁজে এ লোক আসবেই এখানে। ওই দেখুন, ওর গলায় ধুকধুকিটাও রয়েছে। কিন্তু আপনার পিসিমারা তো আয়নাটা হাতছাড়া করতে রাজি নয় মহারাজ। তাহলে কি হবে? হরিশ্চন্দ্র বিছানা থেকে আয়নাটা তুলে হিরুর হাতে দিয়ে বললেন, এসব বিপজ্জনক জিনিস, সাবধানে রেখো বাপু, বেশি নাড়াঘাটা করতে যেও না যেন। হিরু বলল, পায়ের ধুলো দিন রাজামশাই, আপনার মতো মানুষ আমি জীবনে আর একটাও দেখিনি। গোবিন্দ ঘোষ যে মন্টুরামকে হিংসে করে, আর এই মন্টুরাম এটা অনেক দিন ধরেই জানেন। লোকে হিংসে করলে অবশ্য মন্টুরাম অখুশি হন না, বরং খুশি হন। এত যে টাকা পয়সা রোজগার করছেন, এই যে এত গাড়ি বাড়ি সম্পত্তি করলেন, এই যে এত সোনা দানা, ঘরে দামি দামি সব জিনিস, এত কাজের লোক, এইসব দেখে যদি লোকের হিংসেই না হবে, তাহলে এত পরিশ্রমী তো বৃথা। লোকে হিংসে করে বলেই তো সুখ। কিন্তু হিংসে করতে গিয়ে গোবিন্দ ঘোষ যে তার ঘরে চোর ঢোকাবে, এটা মেনে নেওয়া যায় না। গতকালই কানাই দারোগা গোবিন্দ ঘোষকে পিলে চমকানো জেরা করেছেন, এবং তার ধারণা হয়েছে এই চুরির সঙ্গে গোবিন্দর একটা সম্পর্ক আছে। তবে গোবিন্দকে গ্রেপ্তার করা হয়নি এখনো, আরো সাক্ষ্য প্রমাণ পেলে সেটাও হবে। ফলে গোবিন্দ ঘোষের বাড়িতে মরা কান্না উঠেছে, অরন্ধন চলছে। গোবিন্দ ভয়ে কাতর হয়ে শয্যা নিয়েছেন, কাজে বেরোচ্ছেন না। এসব খুবই আহ্লাদের খবর বলেই মন্টুরামের মনে হচ্ছে। বিস্তর সোনা দানা এবং মদন তপাদারের বাক্স চুরি হওয়ায় তার ক্ষতি হয়েছে ঠিকই, কিন্তু সমুদ্র থেকে এক মগ জল তুললে কি সমুদ্র তা টের পায়? চুরিটা তাই তাকে বেশি দাগা দিতে পারেনি, বরং গোবিন্দ ঘোষের দুর্দশায় তার ভারী আনন্দ হচ্ছে। কিন্তু মুশকিল হলো, মন্টুরামের দুজন প্রতিদ্বন্দ্বী আছে। একজন তার বউ হরিমতি, অন্যজন ২ নম্বর মন্টুরাম। হরিমতি সকাল থেকেই ঘ্যান ঘ্যান করছেন, ওগো, ওরা গরিব মানুষ, ওদের না আছে পয়সার জোর, না আছে ক্ষমতা। চোর ওদের বাড়ি বয়ে এসেছিল, তাতে ওদের দোষ কি বলো? গোবিন্দবাবু ভারী নিরীহ মানুষ, তুমি আর ওদের ওপর চাপ দিও না, লোককে ক্ষমা ঘান্না করতে শেখো। আর ২ নম্বর মন্টুরামের সঙ্গে সকাল থেকেই তার দফায় দফায় ঝগড়া চলছে। বেলা ২:৩০ যখন মন্টুরাম তার অফিস ঘরে বসে ব্যবসার হিসেবপত্র দেখছেন, তখনই ২ নম্বর মন্টুরাম ফের হাজির হয়ে বলল, মন্টুরাম, নিজেকে তুমি কি ভাবো বলো তো? তোমার টাকা আছে আর প্রভাব প্রতিপত্তি আছে বলেই কি তার জেরে তুমি সকলের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে বসতে চাও? তুমি রাজা না উজির? দেখো ২ নম্বর, আমি আইন নিজের হাতে নিইনি, যা করার পুলিশ করছে, আর সেটা আইন মেনে। কাকে ভাঁওতা দিচ্ছ? কানাই দারোগা তোমার অঙ্গুলি হেলনে চলেন, এ সবাই জানে। আইন আদালত তো তোমার পকেটে। তুমি হলে একজন হৃদয়হীন পাষণ্ড। ভালো চাও তো গিয়ে গোবিন্দ ঘোষের কাছে ক্ষমা চেয়ে এসো।
মন্টুরাম অবাক হয়ে বললেন, ক্ষমা চাইবো কেন? গোবিন্দ ঘোষকে তো আমি অপমান করিনি। তার ম্যানেজার উমাপদ এসে পড়ায় ঝগড়াটা আর বেশি দূর চলল না বটে, কিন্তু ২ নম্বর মন্টুরাম ছাড়ার পাত্র নন। এবং মন্টুরাম জানেন, ক্রমে ক্রমে হরিমতি আর ২ নম্বর মন্টুরাম মিলে তাকে একদিন পেড়ে ফেলবেন এবং শেষ পর্যন্ত তিনি রণে ভঙ্গ দিয়ে ফেলবেন। আর এই কারণেই মন্টুরামের মনটা আজকাল বেজায় ভারাক্রান্ত হয়ে থাকে এবং তিনি সারাদিনে অনেক দীর্ঘশ্বাস ফেলেন। ঘন্টায় অন্তত ১০-১২টা তো হবেই। বিকেলের দিকটায় মন্টুরামের পেটে বায়ু হয়ে উদ্গার উঠতে লাগলো, ভারী অস্বস্তি, অকারণে ঘামও হচ্ছে। নিজের নাড়ি দেখলেন মন্টুরাম, কিছু বুঝতে পারলেন না। ২ নম্বর মন্টুরাম প্রম্পটারের মতো আড়াল থেকে বলল, পেটে বায়ু তো হবেই হে মন্টুরাম, মানুষের অভিশাপও তো আছে, গিয়ে দেখে এসো। গোবিন্দ ঘোষের বাড়িতে আজকেও দাঁতে দানাটাও কাটেনি, উপোস করে পড়ে আছে। লোকে আঙুল দেখিয়ে বলছে এরা হলো চোরের মাসতুতো ভাই। কি অপমানটাই হচ্ছে ওদের। তা কি করতে হবে? গিয়ে একটু মিষ্টি কথা বলে এলেও তো হয়। তুমি মানি লোক, ওদের বাড়ি গিয়ে দাঁড়ালে ওরা ধন্য বোধ করবে। মন্টুরাম খেঁকিয়ে উঠে বললেন, তাতে আমার পেটের বায়ু কমবে কি? ওরে বাপু, ওইটাই তো তোমার বায়ুর ওষুধ। আর আমার অত সোনা দানা যে চলে গেল, মদন তাপাতারের বাক্সটা হাতছাড়া হলো। মন্টুরাম, ওই সোনা দানার ৯৯ ভাগই হলো বন্ধকি সোনা। চড়া সুদে বন্ধক দিয়ে কয়েকশো লোক আর তা ছাড়াতে পারেনি। ওই সোনায় দীর্ঘশ্বাস মিশে আছে। ও গিয়ে বেচে দিয়েছে হে। আর মদন তপাতারের বাক্স তো তোমার জিনিস নয়, দুঃখ করছো কেন? সন্ধ্যের মুখে মন্টুরাম উঠলেন, দোকান থেকে ১ হাঁড়ি ক্ষীর কদম্ব কিনে গুটি গুটি গোবিন্দ ঘোষের বাড়ি গিয়ে কড়া নাড়লেন। দরজা খুলে গোবিন্দ, হাঁ। মন্টুরাম, তুমি? মাফ করে দিও ভাই, সকালে তোমার বড্ড হেনস্থা হয়েছে, ওসব মনে রেখো না। কাল আমার ছোট মেয়ের জন্মদিন, তোমাদের সকলের নেমন্তন্ন রইল। গোবিন্দ ঘোষ হাওমাও করে কেঁদে মন্টুরামকে জড়িয়ে ধরলেন, তারপর চোখের জল মুছে বললেন, এসো ভাই, গরিবের বাড়িতে অন্তত ১ কাপ চা খেয়ে যাও। মন্টুরাম অনুভব করলেন তার পেটের বায়ু নেমে গিয়েছে, আর এটা তার চা খাওয়ারই সময়। তাই বললেন, তা মন্দ কি, আজ বিকেলে চাটা বরং তোমার সঙ্গেই হয়ে যাক। বুরুজ, আমাকে চিনতে পারছো? আমার অভিবাদন নাও হিরু তপাদার, তুমি বড় হয়ে গিয়েছো। হ্যাঁ বুরুজ, আমি আর ছোট্ট খোকাটি নেই। তাই দেখছি হিরু তপাদার, তোমার চোখে বুদ্ধির উজ্জ্বলতা, তোমার নির্ভীক মুখশ্রী, তুমি একজন ভালো মানুষ। আমাকে এখন কি করতে হবে বুরুজ, তুমি বলে দাও। মধ্যরাতে নীল আকাশ থেকে একটা বিদ্যুতের শিখা মাটিতে নেমে আসবে, চারদিক আলোয় আলোময় হয়ে যাবে। ভোর হয়েছে ভেবে পাখিরা ডাকাডাকি করে আকাশে উড়তে থাকবে। তোমাদের মন্দিরে যেমন ঘন্টা বাজে, তেমনি এক ঘন্টার ধ্বনি শুনতে পাবে তুমি। কুয়াশা উঠে আসবে ঘাস থেকে, কুয়াশা নেমে আসবে আকাশ থেকে, এক মায়া আবরণে ঢেকে যাবে চারদিক। তখন আলোর ঘেরাটোপ থেকে আমাদের যোদ্ধারা বেরিয়ে আসবে। তারা কি ভয়ঙ্কর বুরুজ? তারা ভয়ঙ্কর, কিন্তু তোমার কাছে নয়। তারা জানে হিরু তপাদার একজন বন্ধুর নাম। হিরু তপাদার শত্রু নয়। ২ দিন পর এক মধ্যরাতে হিরুর গলার লকেটে একটা মৃদু কম্পন শুরু হলো। ঘুম ভেঙে উঠে বসলো হিরু। তবে কি সময় হয়েছে? হিরু কান পেতে শুনতে পেল বহু দূর থেকে একটা বিষণ্ণ ঘন্টার ধ্বনি ভেসে আসছে। হিরু উঠে পড়ল, রাজবাড়ির সামনের বারান্দায় এসে দাঁড়ালো। মেঘহীন পরিষ্কার আকাশে আঙুরের থোকার মতো রাশি রাশি তারা ঝুলে আছে। চরাচর স্তব্ধ হয়ে আছে, ঝিঝি পোকারও শব্দ নেই, শুধু ঘন্টা বাজছে দূরে। হঠাৎ আলোর বল্লমের মতো এক তীব্র বিদ্যুৎ শিখা অন্ধকার চিরে চোখ ধাঁধিয়ে নেমে এলো নিচে। আর ঘাস থেকে, মাটি থেকে, আকাশ থেকে পুঞ্জ পুঞ্জ কুয়াশা পাকিয়ে উঠতে লাগলো
চারদিকে লাল, নীল, হলুদ, কমলা, সবুজ। চারদিক এক রামধনু কুয়াশায় ঢেকে গেল। চারদিকে পাখিদের ওড়াউড়ির শব্দ পাচ্ছে সে। ভোর ভেবে ডাকাডাকি করছে পাখিরা। বাগানে ভাঙা ফোয়ারার পাশে আলোর স্তম্ভটি স্থির হয়ে আছে। আলোর আবরণ থেকে একে একে 10 জন যোদ্ধা বেরিয়ে এলো। বিশাল ধাতব শরীর, ঝকঝক করছে। তারা এসে সিঁড়ির নিচে হিরুর মুখোমুখি দাঁড়ালো। তারপর নতজানু হয়ে সকলে একসঙ্গে এক সুরেলা গলায় বলে উঠল, আমাদের অভিবাদন ভীরু তপাদার। হিরু জোড় হাতে বলল, আমি সামান্য এক মানুষ, এই নাও তোমাদের জিনিস ফিরিয়ে দিলাম। সামনের অগ্রবর্তী যোদ্ধা তার ধাতব হাত বাড়িয়ে আয়নার লকেটটা নিয়ে একটা ছোট বাক্স হিরুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, তোমার জন্য উপহার হিরু তপাদার, দয়া করে গ্রহণ করো। যোদ্ধারা উঠে দাঁড়ালো। একটু একটু করে পিছিয়ে আলোর স্তম্ভের সঙ্গে মিলিয়ে গেল। তারপর হঠাৎ দপ করে নিভে গেল আলো। গোটা ঘটনাটাই যেন স্বপ্ন স্বপ্ন লাগছিল হিরুর। এরা কারা? এরা কেমন মানুষ? সম্মোহিতের মতো নিজের ঘরখানায় ফিরে এসে সে অনেকক্ষণ চুপ করে বসে রইল। তারপর হাতের বাক্সটা খুলল। তারপর অবাক হয়ে দেখে বাক্সের মধ্যে অবিকল একই রকম আর একটা আয়না। ভ্রু কুঁচকে কিছুক্ষণ আয়নাটার দিকে চেয়ে থেকে ঢাকনাটা খুলতেই একজন অত্যন্ত সুন্দরী যুবতী চমৎকার হেসে বলে, সুপ্রভাত হিরু তপাদার, এই জাদু আয়না তোমাকে স্বাগত জানাচ্ছে। প্রথম কথা, এই আয়নাকে শুধু একটা আয়না হিসেবে ব্যবহার করতে পারো, কিন্তু আয়না কথাটা উচ্চারণ করলেই এটা অসাধারণ হয়ে যাবে। আর যদি অন্য কোনো জিনিসের সন্ধান চাও, তাহলে আয়না তারও সন্ধান দেবে। তুমি কি গুপ্তধন চাও? তাহলে একবার বলো গুপ্তধন। বিশ্বত হিরু একটু হেসে বলল, গুপ্তধন। সঙ্গে সঙ্গে মেয়েটার ছবি অদৃশ্য হলো। তার বদলে ফুটে উঠল একটা আলোকিত গহ্বরের ছবি। নেপথ্যে সেই মেয়েটির কণ্ঠস্বর বলতে লাগলো, এই যে দেখছো, এটি হলো রাজবাড়ির উত্তর পশ্চিম কোণের স্তম্ভটি। ওর ভিতরটা ফাঁপা, বাইরে থেকে বোঝার উপায় নেই। কয়েকটা ইট সরালেই গহ্বরের সন্ধান পাবে। 15 ফুট নিচে ওই দেখো, বাক্স ভর্তি সোনার টাকা, সোনার তৈরি বাসন, সোনার কত গয়না। বাস্তবে কি আয়নায় বাক্সগুলো দেখা যাচ্ছে? তারপর ছবি বদলে গেল। মেয়েটির গলা বলতে লাগলো, এবার বাগানের পিছন দিকে ভাঙা শিবের মন্দিরটা দেখো। ওর পিছনের পুরো দেয়ালটার ভিতরে রয়েছে 3টি বড় বড় সোনার মূর্তি, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এক একটা মূর্তির ওজন 1 মণ করে। বাস্তবে কি আয়নায় পাশাপাশি 3টি মূর্তি দেখা যাচ্ছে। এইবার চলো পুকুরের নিচে, জলের তলায়। ওই দেখো, ঠিক মাঝখানে একটা শ্বেত পাথরের চাঙড় পড়ে আছে। ওটা সরালে, শিহরিত এবং স্তম্ভিত হিরু তাড়াতাড়ি বলে উঠল, আয়না, আয়না। ছবি মিলিয়ে গেল। কণ্ঠস্বর স্তব্ধ হলো। আয়নায় ফুটে উঠল তার প্রতিবিম্ব। ঢাকনাটা বন্ধ করে বজ্রাহতের মতো বসে রইল হিরু। এ বড় সর্বনেশে জিনিস। গুপ্তধনের অতুল ঐশ্বর্যের অর্থ হলো আবার লোভ জেগে ওঠা, হিংস্রতার উত্থান, ষড়যন্ত্র আর গুপ্ত হত্যার নতুন গল্প। হানাহানির বীজ বপন। মানুষের ভিতরকার রাক্ষসটাকে জাগিয়ে তোলা কি ভালো? ভোরবেলায় সামনের বারান্দায় নরম রোদে পা মেলে দিয়ে হরিশ্চন্দ্র প্রসন্ন মুখে বসে আছেন। শরৎ ঋতু যাই যাই করছে। একটু একটু করে ঠান্ডা পড়তে লেগেছে। কদিন পরেই বাজারে নতুন ফুলকপি আর লাল আলু উঠবে। বড় দাম, তবে কয়েকটা গিনি লুকানো আছে। এক আধ দিন ফুলকপি আর আলু খেলে মন্দ হয় না। নতুন আলু আর ফুলকপির চিন্তায় যখন বিভোর হয়ে আছেন, তখন হিরু তপাদার এসে তাকে প্রণাম করে পায়ের কাছটিতে বসল। মহারাজ, এবার যে আমাকে বিদায় নিতে হবে। হরিশ্চন্দ্র বিস্মিত হয়ে বলেন, সে কি,
এই তো সেদিন কাজে ঢুকলে, এখনো পয়লা মাসের বেতন পাওনি। হিরু হেসে বলে, আপনার কাছ থেকে বেতনের চেয়েও অনেক বেশি কিছু পেয়েছি। হরিশ্চন্দ্র একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তা যাবেটা কোথায়? আমি অনেক দূরে একটা গাঁয়ের স্কুলে ইংরেজি পড়াই, সেখানেই ফিরে যাব। হরিশ্চন্দ্র ভ্রু তুলে বললেন, ইংরেজি পড়াও? বাবা, বেশ। একটা কথা মহারাজ, আপনার পিসিমাদের আয়না কেড়ে নেওয়ায় তারা খুব দুঃখ পেয়েছেন বলে শুনেছি। সে আর বলো না, সাপ সাপান্ত করে শেষ করছেন। তাদের এই আয়নাটা দয়া করে দিয়ে দেবেন। হরিশ্চন্দ্র আঁতকে উঠে বললেন, আবার আয়নার ফেরে ফেলতে চাইছো নাকি বাপু? ভয় নেই মহারাজ, এটা কেউ ফেরত চাইবে না। তাহলে আমি যাই মহারাজ। এসো গিয়ে। হিরু তপাদার প্রণাম করে চলে গেল। হরিশ্চন্দ্র একটা দীর্ঘশ্বাস ফেলে তার গমন পথের দিকে চেয়ে রইলেন। বাড়িতে একটু ফাঁকা লাগবে কি? তা ফাঁকা লাগার অভ্যেস তার আছে। মাঝরাতে তিন পিসি আয়না পেয়ে এমন কোলাহল করে উঠল যে হরিশ্চন্দ্রকে নিজের কানে হাত চাপা দিতে হলো। কানা পিসি খলখল করে হেসে বলে, ও হরি, দিলি নাকি আয়নাটা? দিলি? কুজো পিসি ফোকলা হেসে প্রায় গড়িয়েই পড়ে আর কি, বলে, ও হরি, আর কেড়ে নিবি না তো বাবা? একেবারে দিলি তো? খোঁড়া পিসি চোখের জল মুছে ধরা গলায় বলে, হরি রে, তুই যে আমাদের প্রাণ প্রতিষ্ঠা করলি বাপ। কানা পিসি আয়নায় মুখ দেখে সে কি খুশি, বলে, ওরে দেখ দেখ, আমার বয়স যেন কয়েক বছর কমে গিয়েছে, মুখের কোঁচকানো ভাবটা যেন অনেক কম। দেখি দেখি, বলে কুজো পিসি আয়নায় মুখ গুজে বলে, ও মা, তাই তো দিদি, আমার গালেও যেন একটু রাঙা রাঙা ভাব, শরীরটা কি একটু ফিরলো তাহলে? খোঁড়া পিসি হামলে পড়ে বলল, আ মোলো যা, আমাকেও একটু দেখতে দিবি তো? ওরে বাসরে, আমার চোখের কোলে কালিটা আর নেই তো, রংটাও যেন খুলেছে। হরিশ্চন্দ্র তিন পিসির কাণ্ড দেখে ভারী তৃপ্তি বোধ করছিলেন। কানা পিসি ঝনাত করে একটা থলি হরিশ্চন্দ্রের বিছানায় ফেলে দিয়ে বলল, নে বাবা, ওতে 1000 ভরি গিনি আছে। প্রাসাদের পাঁচিলটা ভালো করে সারিয়ে ফেলতো, আর সিংহ দরজায় ফটক লাগাস বাবা, বড্ড ভয় থাকি। খোড়া পিসি বলে, হ্যাঁ বাবা হরি, ফটকে একজন শক্তপোক্ত দরোয়ানও মোতায়েন করিস, তার মাইনে আমরা মাসে মাসে তোকে দিয়ে যাব। দেখিস বাবা, নাদু মালাকার যেন এ বাড়ির ত্রিসীমানায় ঢুকতে না পারে। কুঁজো পিসি বলে, শেষ বয়সে একটু শান্তিতে থাকতে দিস বাবা, তোর 1000 বছর পরমায়ু হবে। কোলাহল করতে করতে পিসিরা উধাও হলো। মাঝে মধ্যে ট্রাপিজের খেলোয়াড়টিও এসে হাজির হয়। এক ঝাড়বাতি থেকে আর এক ঝাড়বাতিতে ঝুল খেতে খেতে বলে, আমার ছেলেকে আপনার কেমন লাগলো মহারাজ? হরিশ্চন্দ্র প্রাণ হাতে করে ওই বিপজ্জনক লাভঝাপ দেখতে দেখতে বলেন, তোমার ছেলে ঠিক তোমার মতোই হয়েছে হে তপাদার, তবে তোমার মতো প্রাণঘাতী লাভঝাপ করে বেড়ায় না। মদন তপাদার হাসতে হাসতে বলে, আমি গরিব ছিলুম বটে মহারাজ, কিন্তু লোক ভালো ছিলুম। কালোবাবু ওরফে বাঁকা মহারাজ, ওরফে খগেন নন্দী, এখন পুলিশের হেফাজতে। সোনা দানা সব মন্টু বাবু ফেরত পেয়ে গিয়েছেন। সুধীর গায়েন বটতলায় তেলে ভাজার দোকান খুলেছে এবং তার ব্যবসা রমরম করে চলছে। রাজবাড়ির পাঁচিল মজবুত করে সারানো হয়েছে। সিংহ দরজায় লাগানো হয়েছে নতুন লোহার ফটক। একজন গোপ চোমড়ানো তাগড়াই দরোয়ান দিনরাত পাহারা দিচ্ছে। এই দেখে নাদু মালাকার কপাল চাপড়াতে চাপড়াতে সেই যে ফিরে গিয়েছে, আর আসেনি। হরিশ্চন্দ্র একজোড়া নরম বিদ্যাসাগরী চটি কিনেছেন। নতুন জরির একটা পোশাকও হয়েছে তার। আরাম সত্ত্ব দিয়ে দুধও খাচ্ছেন দুবেলা, সঙ্গে নতুন আলু দিয়ে ফুলকপির ঝোল। মাঝে মাঝে হরিশ্চন্দ্রের মনে হয় তিনি সবটাই ভুল দেখেন না, সবটাই ভুল শোনেন না, সবটাই ভুল বোঝেন না, এবং সবটাই ভুল বলেনও না। শুনছিলেন শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের
অদ্ভুতুড়ে সিরিজ থেকে নেওয়া গল্প মদন তপাদারের বাক্স। আজ ছিল অন্তিম পর্ব। পুরো গল্পটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি আবার কোনো নতুন গল্প নিয়ে।